আসসালামু আলাইকুম। আমি তাফসীর আহমেদ। ওয়েলকাম টু আমাদের ক্লাসরুম। আজকে আলোচনা করব খুবই একটি সুন্দর একটা টপিক। আ এটা বিবিএ 4th ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 12তম অধ্যায় অর্থাৎ এনজিও কোম্পানি হিসাব আমরা করব। সো আজকে এনজিও কোম্পানি যে হিসাবগুলোর মধ্যে আমাদের পরীক্ষায় যে পার্টগুলো আসে, সম্পূর্ণ পার্টগুলো আমি কমপ্লিট করার চেষ্টা করব। মূলত এখানে আসে আমাদের ক্যাশ বুক, আসে আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, তারপর আমাদের আসে রিসিভ এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট। সো আজকে আমি ক্যাশ বুক, তারপর ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, তারপর আমাদের রিসিভ এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট ৩টি টপিকে আলোচনা করে শেষ করব। সো কাজে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করি আজকের ভিডিও দেখার পর পরীক্ষা হলে যেগুলো আমাদের এক্সামে আসে এগুলো পারবেন ইনশাআল্লাহ। আর এখন যে কোয়েশ্চেনগুলো সলিউশন দেব অবশ্যই সবগুলো বোর্ডে এসেছে। আমি বোর্ডের কোয়েশ্চেনের সলিউশন দিচ্ছি। যাতে করে বোর্ডের কোয়েশ্চেন কিরকম টাইপের আসে আপনাদের ধারণা হয়ে যায়। সো আমরা ক্যাশ বুক প্রথমে আমরা শুরু করব। ক্যাশ বুক হচ্ছে বাংলা নগদান বই। আর এই নগদান বই আমরা যারা কমার্সের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, ক্লাস নবম দশম শ্রেণী থেকে শুরু করে একাদশ দ্বাদশ শ্রেণী পেয়েছি। সো পুরাতন কাহিনী। সো আমরা এখন আবার নতুন করে করব। ভেরি সিম্পল আমাদের জন্য, যেহেতু আমরা 4th ইয়ার আছি। আর যারা আগে করেছেন ভুলে গেছেন, ডোন্ট ওয়ারি, আপনারা অবশ্যই পারবেন। সো কাজেই আমাদের ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবেন আর দেখবেন। আর ব্যাংক রিকনসিল স্টেটমেন্ট আমরা মূলত আমরা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে করেছি। তো ওইটা বাংলা ভার্সন ছিল। তারপরে আমাদের অনার্স ফার্স্ট ইয়ারে ছিল ক্যাশ কন্ট্রোল নামে ব্যাংক রিকনসিল স্টেটমেন্ট আমরা করেছি। অনার্স ফার্স্ট ইয়ার প্রিন্সিপাল অ্যাকাউন্টিং এ আমরা করেছি। যারা ভুলে গেছেন সমস্যা নেই, আজকের ক্লাস ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ভেরি সিম্পল ওয়েতে আমি দেখানোর চেষ্টা করব। আর রিসিভ এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট ভেরি সিম্পল। আমরা নন ট্রেডিং অর্গানাইজেশনের বিজনেস যে অ্যাকাউন্ট আছে আমাদের 11তম অধ্যায়, ওইখানে আমরা রিসিভ এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট অলরেডি দেওয়া থাকে। এটা আমরা দেখেছি কিভাবে করা হয়। সো আমরা ওইটাই করব। সো কাজে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত। সো কাজে আমার সাথে থাকবেন। আমি ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ ধরে বোঝানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ লেসনটি কভার করলে আপনাদের একটা ভালো আইডিয়া হবে। সো প্রথম আমরা একটা অঙ্ক দেওয়া আছে, দ্য ফলোইং ট্রানজাকশন রিলেটেড টু এনজিও মুক্তি অফ কক্সবাজার। সো মুক্তি এনজিও যে রিলেটেড তথ্য দেওয়া আছে সেগুলো আমরা পড়ে নিব। এখানে রিকোয়ারমেন্ট চেয়েছে প্রিপেয়ার ডাবল কলাম ক্যাশ বুক। সো আমরা ক্যাশ বুক আমরা 3 ধরনের হয়ে থাকে, মনে হচ্ছে 4 ধরনের। আমরা 1 ঘোড়া, 2 ঘোড়া, 3 ঘোড়া, বহু ঘোড়া আমরা করেছি। এর মধ্যে আমরা ডাবল কলাম মানে 2 ঘোড়া আমরা ক্যাশ বুকটা করব। ডাবল কলাম। ডাবল কলাম বলতে এখানে বোঝানো হচ্ছে টাকার গড় উভয় পাশে, ডেবিট পাশে 2টা থাকবে, ক্রেডিট পাশে 2টি থাকবে। সো ডেবিট পাশে ক্যাশ থাকবে, ব্যাংক থাকবে, ক্রেডিট পাশে ক্যাশ থাকবে, ব্যাংক থাকবে। এজন্য ডাবল কলাম বলা হয়েছে। সো মূলত আমাদের পরীক্ষায় ডাবল কলাম এসে থাকে। সো আমরা দেখে নেব, এটাও একটু বোর্ডে এসেছে। 2015 1st জানুয়ারি ওপেনিং ক্যাশ ব্যালেন্স আছে টাকা 30,000, ব্যাংক ব্যালেন্স আছে টাকা 2,80,000। সো আমরা জানি ওপেনিং ক্যাশ ব্যালেন্স পিডি নামে নিতে হয়। আমরা জানি টাইটেল দিয়ে নিব ব্রাঞ্চ। সো তারপর আমাদের ক্যাশ বুক লিখতে হবে, তারপর ডাবল কলাম লিখতে হবে। তারপর আমরা জানি ডেবিট ক্রেডিট। সো ডেবিট পাশে আমাদের কলামগুলো লিখতে হয়, আর ক্রেডিট করে কলামগুলো লিখতে হয়। আর ডেট পার্টিকুলার লেজার ফর ইউর ক্যাশ ব্যাংক, আবার ডেট পার্টিকুলার লেজার ফর ইউর ক্যাশ ব্যাংক, এগুলো লিখতে হয় আমরা জানি। সো প্রথম আমরা ব্যালেন্স বিডি নিয়ে লিখবো টাকাটা যেটা বিডি দেওয়া আছে 30,000 and 2,80,000। সো আমরা বসিয়েছি 30,000 ক্যাশের পর ক্যাশ, ব্যাংকের পর বসিয়েছি। দেন বলা আছে আমাদের ডোনেশন রিসিপ্ট, অর্থাৎ অনুদান পেয়েছে। অনুদান পেয়ে থাকলে ক্যাশ টাকা পেয়েছে। সো ক্যাশ টাকা যদি পেয়ে থাকে তাহলে ক্যাশ পেলে ডেবিট, ক্যাশ ডেবিট, ডোনেশন ক্রেডিট। সো আমরা ডেবিট পাশে বসাবো, বিপরীত নাম লিখতে হয়। আমরা জানি খতিয়ানের মতন বিপরীত নাম লিখতে হয়। সো ক্যাশ ডেবিট, ডেবিট পাশে বসিয়েছি। আর ডোনেশন ক্রেডিট ডেবিট পাশে যাবে, ক্রেডিট নামটা হবে, অর্থাৎ বিপরীত নামটা লিখতে হয়। ডোনেশন লিখে আমরা টাকাটা লিখেছি। তারপর হচ্ছে পারচেজ ফার্নিচার অফ টাকা 65,000। সো পারচেজ করলে আমাদের জানাটা কি হচ্ছে, ফার্নিচার ডেবিট, ক্যাশ ক্রেডিট। সো ক্যাশ ক্রেডিট পাশে আছে, আমরা ক্রেডিট পাশে নেব, কিন্তু নামটা দেব বিপরীত নাম ফার্নিচার। সো আমরা ক্রেডিট পাশে ব্যাংকের কলামে বসাবো, সরি ক্যাশের কলামে বসাবো, ফার্নিচার নাম লিখে 65,000। তারপর বলা আছে
ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক টাকা 40,000, সেটা জানার কি ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হয়েছে 40,000 টাকা। তো সেটার জন্য জানার হচ্ছে ক্যাশ ডেবিট ব্যাংক ক্রেডিট। সো এটা একটা কন্ট্রা এন্ট্রি, কারণ কন্ট্রা এন্ট্রি হচ্ছে কন্ট্রা মানে উল্টো বা বিপরীত উভয় পাশে যাবে। সো উভয় পাশে যেহেতু যাবে সেটা কন্ট্রা এন্ট্রি হচ্ছে। আর আমাদের ক্যাশ জার্নাল হচ্ছে ক্যাশ ডেবিট ব্যাংক ক্রেডিট। সো আমরা ক্যাশ ডেবিট পাশে লিখবো, আমরা লিখেছি ক্যাশ ডেবিট পাশে 40,000, আর ব্যাংক ক্রেডিট ব্যাংকে ক্রেডিট করে লিখতে হবে। সো যখন আমরা ডেবিট পাশে লিখবো ক্যাশের করে নামটা দিতে হবে ব্যাংক, বিপরীত নামটি। আবার ব্যাংক কলামে যখন ক্রেডিট পাশে লিখবো তখন নামটি দিতে হবে ক্যাশ, বিপরীত নাম। আর যেহেতু উভয় পাশে গিয়েছে, সো এর বরাবর আমরা সি দিব, সি দ্বারা মেনশন করা হচ্ছে কন্ট্রা, উভয় পাশে কন্ট্রা সি দিয়ে দিব। তারপর বলা আছে লাস্ট বাট নট দ্য লিস্ট ট্রানজাকশন ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক টাকা 10,000। সো ক্যাশ টাকা ব্যাংকে জমা দিয়েছে, তাহলে ব্যাংক ডেবিট ক্যাশ ক্রেডিট। সো এই ক্ষেত্রে আমরা কিন্তু আবার কন্ট্রা এন্ট্রি পেয়ে যাচ্ছি ব্যাংক ডেবিট ক্যাশ ক্রেডিট। সো ব্যাংক ডেবিট পাশে যাবে, ক্যাশ ক্রেডিট পাশে যাবে, কিন্তু নামটি হবে বিপরীত নাম। ব্যাংকে যখন গড় লিখবো তখন ক্যাশ লিখে লিখবো, যখন ক্যাশের গড় লিখবো তখন ব্যাংক লিখে লিখবো। সো আমরা সেই টাকায় লিখবো 10,000 ব্যাংক ডেবিট, ডেবিট পাশে বসেছি, নামটি দিয়েছি ক্যাশ। আর ক্যাশ ক্রেডিট আমরা ক্যাশ ক্রেডিট পাশে বসেছি, নামটি দিয়েছি ব্যাংক। সো যেহেতু উভয় পাশে গিয়েছে আমাদের এখানে এটা একটা কন্ট্রা এন্ট্রি, সো সি দিয়েছি। আর কন্ট্রা এন্ট্রি বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি টাকা ব্যাংকে জমা দেন অথবা ব্যাংক থেকে টাকা উত্তোলন করে, এই দুইটা ঘটনার কারণে আমাদের কন্ট্রা এন্ট্রি হয়ে থাকে। এই পর্যায়ে সবগুলো ট্রানজাকশন দেওয়ার পর আমাদের যোগ বিয়োগ করতে হবে কোন পাশে বেশি আছে কোন পাশে কম আছে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ক্যাশ কলামে আমাদের ডেবিট পাশে বেশি আছে 1,50,000, আর এই পাশে কম ছিল। সো যে পার্থক্য থাকবে আমাদের ব্যালেন্স সিডি বসাতে হবে। পার্থক্য ছিল আমাদের 75,000, এটা 75,000 বসিয়েছি। ব্যাংক কলামে আমাদের ডেবিট পাশে বেশি আছে 2,90,000, 2,90,000 ওই পাশে বসাতে হবে। পার্থক্য এই পাশে শুধু 40,000 ছিল, পার্থক্য হচ্ছে 2,50,000, সেটাও ব্যালেন্স শিটে লিখতে হবে ক্রেডিট পাশে। সো যে পাশে কম থাকে ওই পাশে ব্যালেন্স শিটে লিখতে হয়। আর যে টাকা ব্যালেন্স শিটে হবে এর পরবর্তী তারিখ, ব্যালেন্স শিটে সবসময় মাসের শেষ তারিখে হবে। সো যে তারিখে সিডি হবে এর পরবর্তী তারিখে যোগ ফলের নিচে ব্যালেন্স বিট করতে হয়। সেটা আমরা মাসের শেষ তারিখে সিডি করেছি, এর পরবর্তী ডে হবে ফেব্রুয়ারি 1st। সো ফেব্রুয়ারি 1st তারিখে আমরা ব্যালেন্স বিটি সেম টাকা করবো যত টাকা সিডি করেছি। আশা করি বুঝতে পেরেছেন। আপনি এই অঙ্কটি আমরা আরেকটা অঙ্ক করবো, দেন আরো সহজ হবে। সো প্রবলেম 4, এখানে আরেকটা অঙ্ক আমরা এখানে পড়ে সলিউশন দেওয়ার চেষ্টা করবো। দ্য ফলোইং ট্রানজাকশন রিলেটেড টু এনজিও আশা অফ দুলালপুর ব্রাঞ্চ। সো আশা কোম্পানি এখানে আছে, সো দুলালপুর ব্রাঞ্চের। সো এখানে ওপেনিং ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে 10,000 and সরি 1 লাখ, and ব্যাংক ব্যালেন্স দেওয়া আছে 10 লাখ। সো আমার ওপেনিং ব্যালেন্স আমরা জানি কিভাবে কাজ করতে হয়। সো রিকোয়ারমেন্ট চেয়েছে আমাদের প্রিপেয়ার ডাবল অ্যাকাউন্ট, ডাবল কলাম ক্যাশ বুক। সো ডাবল কলাম ক্যাশ বুক অর্থাৎ দুঘরা নগদ বই করতে হবে। সো আমরা জানি দুঘরা নগদ বই কিভাবে গড় করতে হয়। সো আমরা সেম ভাবে গড় করব। সো ব্যালেন্স বিডি দিয়ে 1 লাখ 10 লাখ বসিয়েছি। তারপর আমাদের ট্রানজাকশন দেখতে হবে। ডোনেশন রিসিভড বাই চেক টাকা 5 লাখ and deposited the same information bank। অর্থাৎ ডোনেশন রিসিভ করেছে, টাকাটা পেয়েছে, চেকে পেয়েছে, আর চেকটা ব্যাংকে জমা দেওয়া হয়ে গেছে। তো টাকা কোথায় জমা হয়েছে? ব্যাংকে জমা হয়েছে। তাহলে আমাদের জানাতে হবে ব্যাংক ডেবিট ডোনেশন ক্রেডিট। সো ডোনেশন লিখে ব্যাংকের কলামে ডেবিট পাশে বসাতে হবে। ডোনেশন ব্যাংকের কলামে ডেবিট পাশে বসিয়েছি, যেহেতু টাকা ব্যাংকে জমা হয়ে গেছে। তারপর হচ্ছে পারচেজ অফ ফার্নিচার থ্রু চেক, চেকের মাধ্যমে ফার্নিচার ক্রয় করেছে 1,20,000। সো আমাদের জার্নাল হচ্ছে ফার্নিচার ডেবিট ব্যাংক ক্রেডিট, যেহেতু চেকে ক্রয় করেছে। সো আমাদের ফার্নিচার লিখে ব্যাংকের কলামে ক্রেডিট পাশে বসিয়ে দিতে হবে। সো আমাদের ফার্নিচার ব্যাংকের কলামে 1,20,000। দেন বলা আছে কালেকশন অফ রুরাল এমসি লোন টাকা 40,000। যেহেতু কালেকশন করেছে, টাকা পেয়েছে, কি পেয়েছে? রুরাল এমসি লোন, অর্থাৎ গ্রামীণ কিছু ক্ষুদ্র লোন প্রদান করে থাকে এনজিও প্রতিষ্ঠানরা, ওইখান থেকে ঋণটা আবার কালেকশন করেছে। তো যেহেতু তাদের টাকা বেড়েছে, ক্যাশ ডেবিট রুরাল এমসি লোন ক্রেডিট। সো আমরা ডেবিট পাশে বসাবো ক্যাশের করে রুরাল এমসি লোন লিখে। তো রুরাল এমসি লোন বসাবো ডেবিট পাশে টাকা 40,000।
দেন বলা আছে সেলস অফ পাসবুক। সেলস অফ পাসবুক বলতে এখানে বোঝাচ্ছে বিভিন্ন এনজি প্রতিষ্ঠান তাদের কিছু পাসবই বিক্রি করে গ্রাহকের কাছে। সো বিক্রি করার কারণে তাদের ক্যাশ টাকা আসে। সো ১,০০০ টাকা পেয়েছি ক্যাশ ডেবিট, সেলস অফ পাসবুক ক্রেডিট। সো আমাদের ডেবিট পাশে বসাতে হবে। সো সেলস অফ পাসবুক লিখে ডেবিট পাশে ক্যাশের কলমে বসাতে হবে। তারপর আমাদের আছে বিভিন্ন ধরনের খরচ আছে, ল চার্জ আছে 2000, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আছে 4000, ওয়ার্কশপ এক্সপেন্স আছে 10000, আর অফিস রেন্ট পেইড আছে 10000। সো এই পর্যন্ত যা তথ্য দেওয়া আছে সবগুলো খরচ, আর সবগুলো খরচই ক্রেডিট পাশে যাবে, কেননা ক্যাশ ক্রেডিট হবে। সো আমরা সবগুলো খরচ ল চার্জ 2000, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 4000, ওয়ার্কশপ 10000, অফিস রেন্ট 10000 বসাতে হচ্ছে। তারপর 31 কি জুলাই বলা আছে ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক টাকা 75,000। সো চেক ডিপোজিট ইনটু ব্যাংক টাকা 75,000, সেটার জন্য আমরা জানালে কি হবে ব্যাংক ডেবিট ক্যাশ ক্রেডিট, এটা আমাদের একটা কাউন্টার এন্ট্রি। সো আমাদের উভয় পাশে দিতে হবে, ব্যাংক ডেবিট করতে হবে আর ক্যাশ ক্রেডিট করতে হবে, নাম দিতে হবে বিপরীত নাম। সো আমরা 75,000 ব্যাংকের কলামে ডেবিট পাশে বসেছি, ক্যাশের কলামে ক্রেডিট পাশে বসিয়েছি, আর বিপরীত নাম দিতে হবে ক্যাশ, ব্যাংকের কলামে যেহেতু নিয়েছি ক্যাশ দিতে হবে, আর ক্যাশের কলামে যেহেতু নিয়েছি ব্যাংক নাম দিতে হবে বিপরীত নাম, আর সি তো দিতে হবে আমাদের কাউন্টার যেহেতু। তো এই পর্যন্ত সকল ট্রানজেকশন লিপিবদ্ধ হয়েছে। সো এখন আমাদের যে কাজটা করতে হবে ওই পাশে যোগফল দেখতে হবে কোন পাশে কম আছে কোন পাশে বেশি আছে। সো আমরা দেখতে পাচ্ছি ডেবিট পাশে বেশি আছে, সো এই টাকা ওই পাশে বসিয়ে দিব, আর যা পার্থক্য থাকবে কম ফিগার থাকবে ব্যালেন্স সিডি করে নিতে হবে। সো ক্রেডিট পাশে 40,000 কম আছে ক্যাশের কলামে, এজন্য 40,000 বসিয়েছি, আর এই পাশে আছে ব্যাংকের কলামে আছে ক্রেডিট পাশে কম আছে 14,55,000। সো সে টাকা ব্যালেন্স সিডি করেছে। যত টাকা সিডি করবো আমাদের মাসের শেষ তারিখ করতে হয়, আবার সেম টাকা আমাদের ব্যালেন্স বিডি করতে হয় পরবর্তী মাসের প্রথম তারিখে। সো আমাদের জুলাইয়ের শেষ তারিখে করেছি, অগাস্টের 1 তারিখে আমাদের ব্যালেন্স বিডি সেম টাকা করতে হবে। সো হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড, আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ডাবল কাউন্ট করতে হয়। সো আমরা এখন একটা ব্যাংক রিকনসিল স্টেটমেন্ট করলে আমাদের আরো মোর ক্লিয়ার হবে আমাদের এই অধ্যায় সম্পর্কে। প্রথমে আমরা একটু জেনে নিব ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আসলে কি। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট হচ্ছে বাংলা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী, অর্থাৎ গ্রাহকের সাথে ব্যাংকের একটা সমন্বয় বিবরণী হয়ে থাকে। এটা কিভাবে হয়ে থাকে আরেকটু মোর ডিটেইলস আলোচনা করি 2 মিনিট, তাহলে আরো ক্লিয়ার হবে। তারপর না হয় আমরা অঙ্কটা করব। সো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট হচ্ছে গ্রাহক তার ক্যাশ বুকে, কিছুক্ষণ আমরা যেটা করেছি ক্যাশ বুকে ব্যাংক কলাম আছে আমরা জানি, ক্যাশ বুকে ব্যাংকের সাথে যত লেনদেন আছে সব লেনদেন হিসাবভুক্ত করে। সো মাস শেষে তাদের একটা ব্যালেন্স থাকে যেটা আমরা ব্যালেন্স সিডিপিডি করি। তদ্রূপভাবে ব্যাংকও তার পাসবইয়ে গ্রাহকের নামে হিসাবভুক্ত করে। হিসাব অনুসারে গ্রাহকের হিসাবের বইয়ে যত টাকা হওয়ার কথা পাসবইয়ে তত টাকা হওয়ার কথা, উভয় ব্যাংকে সমান হওয়ার কথা, উভয় হিসাবে সমান হওয়ার কথা। এখন আধুনিক পদ্ধতি, এখন আমাদের ব্যাংকে টাকা জমা বা উত্তোলন করা হলে মেসেজে চলে আসে। এখন সবকিছু আমরা জানা থাকে, কিন্তু আগেকার পদ্ধতিতে এরকম মেসেজ আসতো না। গ্রাহক হিসাব রাখতো ক্যাশ বুকে তার যত টাকা জমা হয়েছে বা উত্তোলন করা হয়েছে, তদ্রূপভাবে ব্যাংকও তার পাসবই হিসাব রাখতো, উভয় বই সমান হওয়ার কথা। তারপরও উভয় বইয়ের মধ্যে গরমিল দেখা দেয়। কিভাবে গরমিল দেখা দেয়? যেমন ব্যাংক মাঝে মধ্যে জমানো টাকার উপর চার্জ কেটে থাকে, সেটা হয়তো গ্রাহক জানে না, ব্যাংক কেটে ফেলছে, গ্রাহক তার হিসাব থেকে বাদ দিতে ভুলে গেছে বা জানে না, বাদ দিতে পারে না। সো স্বাভাবিকভাবে ব্যাংকের কলামে ব্যাংক যেই পাসবই করে ওইখানে কম আছে, গ্রাহকের বই বেশি আছে। অথবা অনেক সময় এরকম হয় যে ব্যাংক সুদ মঞ্জুর করে, সুদ দেয় গ্রাহকের জমানো টাকার উপর, তখন গ্রাহকের অ্যাকাউন্টে টাকা বাড়িয়ে ফেলে। গ্রাহক হয়তো তার জানে না, তার ক্যাশ বুকে বাড়াতে পারে না। অনেক সময় হয় যে গ্রাহক তার চেক ইস্যু করা হয় পানাদার বরাবর, পানাদার যখন ইস্যু করে তখন কিন্তু গ্রাহক তার ক্যাশ বই বা নগদান বই থেকে মাইনাস করে ফেলে। পানাদার ধরেন সময় মতো আর ব্যাংকে উপস্থিত হলো না, ব্যাংক টাকা পরিশোধ করে নাই। তো যেহেতু টাকা পরিশোধ করে নাই, ব্যাংকের বইয়ে পাসবই বেশি থাকবে, গ্রাহকের কলমে কম থাকবে। এরকম কিছু লেনদেনের কারণে দেখা গেছে কি
ব্যাংকের বই এবং গ্রাহকের বইয়ের মধ্যে পার্থক্য দেখা দেয়। এই পার্থক্য দেখার কারণে ব্যাংক রিকনসিল স্টেটমেন্ট করার মাধ্যমে সংশোধন করতে হয়। সো এই হচ্ছে ব্যাপার। সো আমাদের এখানে ২ বইয়ের যে দেওয়া থাকতে পারে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক অথবা ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক। যেই বইয়ে দেওয়া থাকে ওই বই নিয়ে শুরু করব, আর যে ২ বইয়ের যে দেওয়া থাকে যেকোনো একটা নিয়ে শুরু করলে চলবে। সো ইউজুয়ালি আমাদের ক্যাশবুক অনুসারে যেটা দেওয়া থাকে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক অথবা ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক অনুসারে দেওয়া থাকতে পারে। সো যেই বই নিয়ে করব ওই বইয়ের কনসার্ন নিয়ে আমরা কাজটা করতে হবে। অর্থাৎ আমরা যদি ক্যাশবুক নিয়ে করি, ক্যাশবুকের ব্যাংক ব্যালেন্স নিয়ে যদি করি তাহলে আমাদের চিন্তা করতে হবে কোন আইটেমগুলো যোগ করলে পাসবুকের সাথে মিল যাবে, কোন আইটেমগুলো বিয়োগ করলে পাসবুকের সাথে মিলে যাবে। ওই কনসার্ন রেখে ওই মাথায় থট রেখে আমাদের অঙ্কগুলো করতে হবে। সো আমরা ব্যাক টু দ্য পেভিলিয়ন আমরা অঙ্কটি পড়বো, দেন সলিউশন দেওয়ার চেষ্টা করব। The following data are taken from the book of NGO concern BRBD located at Mohipal of Feni district as on 31st December 2012. Sorry, 31st March 2012. সো ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক। সো আমি বলেছিলাম ইউজুয়ালি ক্যাশবুক দেওয়া থাকে। তো আমাদের ব্যাংক ব্যালেন্সটা আছে অ্যাজ পার ক্যাশবুক, অর্থাৎ গ্রাহকের বই অনুসারে ব্যাংক ব্যালেন্সটা দেওয়া আছে। সো যখন ব্যালেন্সটা দেওয়া থাকবে প্রথমে এই ট্রানজ্যাকশন নিতে হবে। সো এখানে রিকোয়ারমেন্ট চেয়েছে রিকোয়ার্ড প্রিপেয়ার আ ব্যাংক রিকনসিল স্টেটমেন্ট। সো ব্যাংক রিকনসিল স্টেটমেন্ট আমাদের করতে বলেছে, আমরা করব। সো প্রথমে আমাদের প্রতিষ্ঠানের ব্যাংক রিকনসিল স্টেটমেন্ট 31st মার্চ 2012 এর টাকা দিয়ে করতে হবে। সো এরকম করে পার্টিকুলার টাকাটাকে করব। তো প্রথমে আমরা এই ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক টাকা 25 লাখ টু 20,000 এই টাকাটা আমরা নেব। সো অ্যাজ পার ক্যাশবুক ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক আমরা 25 লাখ 20,000 বসিয়েছি। দেন আমাদের দেখতে হবে কোন আইটেম যোগ করতে হবে। এরকম অ্যাড টাইটেল দিতে হবে, লেস টাইটেল দিতে হবে, যেগুলো যোগ করব, যেগুলো বিয়োগ করতে হবে। সো আমরা দেখি এখানে বলা আছে টু চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড টাকা 1,20,000 and 1 লাখ রেসপেক্টিভলি। দুইটা চেক ইস্যুড করা হয়েছে কিন্তু বাট নট প্রেজেন্টেড ব্যাংকে উপস্থাপন হয় না 1,20,000 আর 1 লক্ষ টাকা রেসপেক্টিভ দুইটা চেক। তার মানে 2,20,000 টাকা দুইটি চেক ইস্যুড করা হয়েছিল কিন্তু ব্যাংকে প্রেজেন্ট করা হয় নাই। তো আপনি মনে করেন আপনার পাওনাদারকে দুইটা চেক দিয়েছিলেন যে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যান, কিন্তু আপনার পাওনাদার ব্যাংকে চেক ইস্যু করে নাই বা প্রেজেন্ট করে নাই। সো ব্যাংক তো টাকা দিবে না। তাহলে আপনি যখন চেক ইস্যু করেছেন তখন কিন্তু আপনার ক্যাশ বই থেকে মাইনাস করে দিয়েছিলেন, কিন্তু ব্যাংক যেহেতু ব্যাংকের মধ্যে প্রেজেন্ট করা হয় নাই, ব্যাংক কিন্তু টাকা পরিশোধ করবে না। অর্থাৎ ব্যাংক পরিশোধ করে নাই, যেহেতু প্রেজেন্ট করা হয় না ব্যাংক কিন্তু টাকা পরিশোধ করে নাই। তাহলে ব্যাংকের করে টাকা কিন্তু বেশি আছে, অর্থাৎ ব্যাংকের করে পাস বইয়ে টাকা বেশি আছে, ক্যাশ বুকে টাকা কম আছে। এখন কি করতে হবে, পাস বই আর ক্যাশ বুক মেলাতে হলে তাহলে কি করতে হবে, ক্যাশ বুকের সাথে যোগ করে দিতে হবে আবার, কারণ পাস বুকে বেশি আছে ক্যাশ বুকে কম আছে। সো আমাদের যোগ করে সমান করে দিতে হবে। সো আমরা সেটা যোগ করে দেব। চেক ইস্যুড বাই নট প্রেজেন্টেড। সো টাকা 1,20,000 1 লাখ 2,20,000 যোগ করে, অর্থাৎ পাস বইয়ে বেশি আছে ক্যাশ বুক কম আছে, যেহেতু আমরা ক্যাশ বুক নিয়ে করতেছি। আর এখন পাস বইয়ের সাথে কিভাবে মেলাতে পারবো, যদি এই টাকার সাথে আমরা যোগ করি তাহলে মিলে যাবে। তারপর আছে ইন্টারেস্ট অন ডিপোজিট বাট নট রেকর্ডেড ইন ক্যাশ বুক টাকা 33,000। অর্থাৎ আমাদের জমানো টাকার উপর ইন্টারেস্ট দিয়েছে 33,000 বাট নট রেকর্ডেড ক্যাশ বুক। ব্যাংক যখন ইন্টারেস্ট দেয় তখন সাথে সাথে কিন্তু গ্রাহকের অ্যাকাউন্টে টাকা বাড়িয়ে ফেলে, কিন্তু ক্যাশ বইয়ে তো লেখা হয় নাই, অর্থাৎ গ্রাহকের বই লেখা হয় নাই। তাহলে গ্রাহকের বইয়ের সাথে যদি মিল রাখতে হয় ব্যাংকের সাথে, তাহলে গ্রাহকের বই যোগ করতে হবে। তাহলে আমরা সেটাও যোগ করব। ইন্টারেস্ট অন ডিপোজিট বাট নট রেকর্ডেড টাকা 33,000 আমরা 3 নম্বর আইটেমে লিখেছি, সেটা আমাদের যোগের কলামে লিখেছি। তারপর বলা আছে check deposited into bank but not yet collected টাকা 2,81,000।
আপনি আপনি চেক জমা দিয়েছেন ব্যাংকে, কিন্তু ব্যাংক এখনো টাকা কালেক্ট করতে পারে নাই। সো যেহেতু আপনি যখন জমা দিয়েছেন তখনই কিন্তু আপনার ক্যাশ বুকে টাকা বাড়িয়ে ফেলছে, কিন্তু ব্যাংক কিন্তু বাড়াতে পারে নাই তার পাসবুকে। কেন? যতক্ষণ পর্যন্ত টাকা কালেক্টেড না করতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা বাড়াবে না। যেহেতু আপনি বাড়িয়ে ফেলছেন, ব্যাংকে কালেক্ট করতে পারেন নাই, ব্যাংক তার পাসবুকে বাড়াতে পারে নাই। সো পাসবুকে কম আছে, ক্যাশ বুকে বেশি আছে। তো দুইটা মিট করার জন্য ক্যাশ বুক থেকে মাইনাস করে দিতে হবে। কেন? আপনি ক্যাশ বুক নিয়ে হিসাব করতেছেন, সো আপনার মাইনাস করে দিতে হবে। চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক বাট নট ইয়েট কালেক্টেড, টাকা 2,81,000। তারপর বলা আছে ব্যাংক চার্জ নট রেকর্ডেড ইন ক্যাশ বুক, টাকা 9,000। ব্যাংক আমাদের লেনদেনের কারণে অনেক সময় চার্জ কেটে থাকে, ব্যাংক চার্জ করে ফেলেছে। ব্যাংক যখন চার্জ করে সাথে সাথে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কমিয়ে দিবে। তো কমিয়ে ফেলছে, কিন্তু আমরা ক্যাশ বুকে রেকর্ড করি নাই, অর্থাৎ আমার ক্যাশ বুকে কমাতে পারি নাই। সো আমাদের কমিয়ে দিতে হবে। সো ব্যাংক চার্জ টাকা 9,000 আমাদের কমাতে হবে। সো আমাদের ব্যাংক চার্জ নট ইয়েট রেকর্ডেড ইন ক্যাশ বুক, টাকা 9,000। সরি, এই টাকাগুলো একটু উপরে পড়ে গেছে। সো আমরা 9,000 বসিয়েছি। দেন আমাদের পরবর্তী ট্রানজাকশন দেখতে হবে কালেকশন বাই ব্যাংক ফ্রম ডেটর, টাকা 3 লাখ। সো দেনাদার থেকে ব্যাংক টাকা কালেকশন করেছে। সো যেহেতু কালেকশন করেছে দেনাদার থেকে, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু বাড়িয়ে ফেলেছে। ব্যাংক যখন কালেকশন করে তখনই কি বাড়িয়ে ফেলে। তো ব্যাংকের পাসবুকে বেশি আছে আর আমাদের পাসবুকে কম আছে। সো আমাদের কি করতে হবে? যোগ করতে হবে ব্যাংকের সাথে মিল রাখার জন্য। কালেকশন বাই ব্যাংক ফ্রম ডেটর, টাকা 3 লাখ। সো যোগের করে আমরা বসিয়েছি। দেন নোট পেয়েবল পেইড বাই ব্যাংক নট রেকর্ডেড ইন দ্য ক্যাশ বুক, টাকা 25,000। সো এখন ব্যাংক নোট পেয়েবল পরিশোধ করেছে, অর্থাৎ গ্রাহকের নোট পেয়েবল টাকা পরিশোধ করেছে। যখন পরিশোধ করেছে তখন কিন্তু ব্যাংক সাথে সাথে ব্যাংকের পাস বইয়ে বিয়োগ করে ফেলেছে। তো আমরা নগদান বইয়ে লিখতে পারি নাই। সো আমাদের নগদান বইও বিয়োগ করা উচিত ব্যাংকের সাথে মিল রাখার জন্য। সো 25,000 আমাদের বিয়োগ করতে হবে। সো নোট পেয়েবল পেইড বাই ব্যাংক 25,000। সো সর্বোপরি আমাদের সকল ট্রানজাকশন দেওয়ার পর কিছু যোগের আইটেম এসেছে, কিছু বিয়োগের আইটেম এসেছে। যেগুলো যোগের আইটেম সবগুলো যোগ করে আমরা 5,53,000 পেয়েছি। সেটা ওপেনিং অ্যাজ পার ক্যাশ বুকের আমাদের ব্যাংক ব্যালেন্স যেটা আছে সেটা যোগ করব, টোটাল 30,73,000। আর যেগুলো ডিডাক্ট বা লেস করতে হবে সেগুলো সবগুলো যোগ করে আমরা পেয়েছি 3,15,000। সেটা আমরা বিয়োগ করব এই 30,73,000 থেকে মাইনাস করলে আমাদের আসবে টাকা 27,58,000। হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড কিভাবে ব্যাংক ফ্রিকোয়েন্সি স্টেটমেন্ট করতে হয়। যদিও একটু ডিটেইলস আলোচনা হয়েছে, তারপর আপনাদের করা উচিত। তারপর আমাদের লাস্ট একটি অঙ্ক করে নিব, রিসিভড এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট। খুবই স্বল্প সময় আমরা করে নিব, কারণ আমরা এই অধ্যায়ের সিলেবাসটা শেষ করে ফেলব। সো এখানে দেওয়া আছে প্রবলেম 2, দ্য ফলোইং ডেটা আর কালেক্টেড ফ্রম দ্য বুক অফ এনজিও PKSF at Shamshernagar branch for the year ended 30th June 2015. So Shamshernagar branch কিছু তথ্য দেওয়া আছে। ওপেনিং ক্যাশ ব্যালেন্স টাকা 1,50,000, ওপেনিং ব্যাংক ব্যালেন্স টাকা 50 লাখ। তারপর ডোনেশন রিসিপ্ট আছে 12 লাখ, পারচেজ অফ ফার্নিচার 6 লাখ, পেমেন্ট অফ রুরাল মাইক্রো ক্রেডিট লোন 36 lakhs, salaries and allowance paid 1,20,000, workshop expenses 55,000, stationery purchase 25,000, legal expense paid 65,000, closing cash balance 22,50,000, prepare a receipt payment account. So এখানে একটা জিনিস নোটিস করতে হবে, এখানে ওপেনিং ক্যাশ ব্যালেন্স আছে, ওপেনিং ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু এখানে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স আছে কিন্তু ক্লোজিং ব্যাংক ব্যালেন্সটি দেওয়া নেই। সো আমরা উভয় পাশে যে পার্থক্যটা পাবো
অর্থাৎ রিসিভ পাশে অবশ্যই বেশি হবে, পেমেন্ট পাশে কম হবে। পেমেন্ট পাশে যে পার্থক্যটা আসবে সেটা আমাদের ক্লোজিং ব্যাংক ব্যালেন্স লিখতে হবে। কারণ অলরেডি আমাদের ক্লোজিং ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে। যে রিসিভ পাশ থেকে পেমেন্ট পাশে যে পার্থক্যটা থাকবে সেটা আমাদের ব্যাংক ব্যালেন্স হিসেবে লিখতে হবে ক্লোজিং। সো আমরা সলিউশন দিয়ে নিব। সো প্রথমে আমাদের জানি রিসিভ এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট করতে হয় আর কিভাবে আমাদের রিসিভ পাশে লিখতে হয়, পেমেন্ট পাশে লিখতে হয়। রিসিভ পাশে যত প্রকার রিসিভ আছে সেগুলো রিসিভ লিখতে হয়, পেমেন্ট পাশে যত পেমেন্ট বা ক্যাশ নগদ টাকা পরিশোধ করেছে সেগুলো লিখতে হয়। আমাদের নগদান বই যেভাবে করেছে ওইভাবে। সো আমাদের প্রথম ওপেনিং ক্যাশ ব্যালেন্স আছে, ওপেনিং ব্যাংক ব্যালেন্স আছে, দুইটা প্রথম লিখবো। সো আমরা ওপেনিং ব্যালেন্স বিটি লিখে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট অফ ব্যাংক, সো আমরা দুইটা যোগ করে 51,50,000 বসিয়েছি। তারপর আমাদের ডোনেশন রিসিভ করেছে, তো যেহেতু ডোনেশন রিসিভ পেয়েছে তো আমাদের ক্যাশ টাকা বেড়েছে, সো আমাদের রিসিভ পাশে লিখতে হবে ডোনেশন লিখে ডোনেশন 12 লাখ। তারপর পার্সেস অফ ফার্নিচার, সো কোনো সম্পদ ক্রয় করলে অবশ্যই নগদ টাকা চলে যাবে। সো নগদ টাকা যখন চলে যাবে তখন পেমেন্ট পাশে বসাতে হবে। সো ফার্নিচার আমরা লিখতে হবে পার্সেস অফ ফার্নিচার 6 লাখ। তারপর আছে আমাদের পেমেন্ট অফ রুরাল মাইক্রো ক্রেডিট লোন, অর্থাৎ কিছু গ্রামীণ ক্ষুদ্র ঋণ দিয়েছে, যেহেতু ক্ষুদ্র ঋণ দিয়েছে নগদ টাকা চলে গেছে, সো আমাদের মাইক্রো ক্রেডিট লোন লিখতে হবে ক্রেডিট পাশে। আর ক্রেডিট পাশে বলতে পেমেন্ট পাশে লিখতে হবে। তারপর আমাদের আছে 36 লাখ এখানে বসিয়েছি। তারপর আমাদের আছে যত ধরনের খরচ, স্যালারি অ্যালাউন্স আছে 1,20,000, ওয়ার্কশপ এক্সপেন্সেস 55,000, স্টেশনারি পার্চেস এটাও পেমেন্ট, সো 25,000, লিগ্যাল এক্সপেন্স সেটাও খরচ পেমেন্ট 65,000 আছে। সকল ধরনের খরচগুলো সবগুলো পেমেন্টগুলো বসাতে হবে ওয়ান বাই ওয়ান। সো আমাদের স্যালারি অ্যালাউন্স বসেছে 1,20,000, ওয়ার্কশপ 55,000, parcel stationaries 25,000, legal expense paid 65,000। সকলগুলো খরচ বসানোর পর আমাদের ক্লোজিং ব্যালেন্স আছে একটি 2,50,000, সো এটা বসিয়েছি এখানে। সো ব্যালেন্স সিডি লিখতে হবে, ক্লোজিং যেহেতু বলা আছে ব্যালেন্স সিডি লিখতে হবে। সো 2,50,000, 2,50,000 দেওয়ার পরও আমাদের রিসিভ থেকে পেমেন্ট পাশে পার্থক্য থাকবে 16,35,000, সো এটা ক্যাশ এট ব্যাংক লিখতে হবে। আমি পূর্বে বলেছিলাম যে যদি পার্থক্য থাকে সেটা ক্যাশ এট ব্যাংক লিখতে হবে, কারণ ক্লোজিং বা ব্যাংক ব্যালেন্স দেওয়া আছে, ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে। সো দুইটা যোগ করে আমাদের 18,85,000 হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে পেমেন্ট এন্ড রিসিভ অ্যাকাউন্ট করতে হয়। ইউজুয়ালি আমরা এটা করে থাকি নন ট্রেডিং অর্গানাইজেশন যে অঙ্কটা আছে ওইখানে দেওয়া থাকে। সো এই যে টপিকগুলো কভার করেছি, এই টপিকগুলো আমাদের এই এনজিও প্রতিষ্ঠানগুলো অঙ্কের সোর্সগুলো। সো এগুলো করলে আপনাদের অবশ্যই সিলেবাস কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ। আর এগুলো করার মাধ্যমে আপনি পরীক্ষায় হলে দিতে পারবেন।